কি প্রত্যাশা ছিল আর শেষ পর্যন্ত কি হলো? বলছি যমুনার কথা। যমুনাতে আজকে দুপুরে সংবাদ সম্মেলন হবে, ঘটা করে সেটা গতকালকে জানানো হলো। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা শুরু হতে থাকলো। বিভিন্ন গণমাধ্যম খবর দিতে থাকলো যে আজকেই গণভোটের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্ত জানানো হলো ঠিকই, কিন্তু সেই সিদ্ধান্তটা হচ্ছে আরও 7 দিনের অপেক্ষা। রাজনৈতিক দলগুলোকে সময় দেয়া, রাজনৈতিক দলগুলো নিজেরাই আলাপ করে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত সরকারকে জানাবে। সেরকম সিদ্ধান্ত যখন জানানো হলো তখন প্রশ্নটা জাগেই যে এই সিদ্ধান্ত জানানোর জন্য সংবাদ সম্মেলন কেন ডাকতে হবে? সরকার তো তার প্রেস উইংয়ের মাধ্যমে একটা প্রেস রিলিজ দিয়েই খবরটা গণমাধ্যমে দিতে পারত। ঘটা করে সংবাদ সম্মেলন ডাকার কি উদ্দেশ্য ছিল? ভেতরে কি সিদ্ধান্ত হলো? আজকে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং হয়েছে সকালে এই সংবাদ সম্মেলনের আগে। সেখানে কি সিদ্ধান্ত হয়েছে, কোন কোন সিদ্ধান্তে সরকার যাচ্ছে, কোনগুলো আলোচিত হচ্ছে, এদিকে দৈনিক আমার দেশ কি কি তথ্য দিচ্ছে যে এই সিদ্ধান্ত সরকারের মধ্যে হয়ে গেছে, সেগুলো একটু জানার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে ঘটা করে আজকে সংবাদ সম্মেলন হবে, এই ঘোষণাটা গতকালকে যখন আসে তখন থেকেই আগ্রহ উত্তেজনা বাড়তে থাকে যে আজকে কি হতে চলেছে। মজার ব্যাপার হচ্ছে যে ঘটা করে এই সংবাদ সম্মেলন ডেকে সেখানে যদি জানানো হয়, মানে যে কথা গতকালকে বলছিলাম যে মুখপাত্র হিসেবে হয়তো উপদেষ্টা আসিফ নজরুল আসবে, তিনিই আসলেন, সাথে ফজলুল কবির খান এবং আদিলুর রহমান, তারা দুজনও থাকলেন। এই মানে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হলো কি যে আমরা ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে আরও 7 দিন সময় দিচ্ছি, তারা নিজেরা সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সরকারকে তাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত জানাবে, তারপরে সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে, এবং আরও তিনি উল্লেখ করেছেন যে এই তাদের যে মিটিং, এই মিটিং সরকার আয়োজন করবে না। সরকার অনেক মিটিং আয়োজন করেছে, আর কোনো মিটিং সরকার আয়োজন করবে না, তারা নিজেরা আলোচনা করবে। তার ভাষ্য হচ্ছে, তার মানে সরকারের ভাষ্য হচ্ছে যে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি দীর্ঘদিন নাকি একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে সংগ্রাম করেছে, তারা একসঙ্গে বোঝাপড়া করেছে, অনেক কিছু তারা করেছে, এখনও তারা একসঙ্গে আবার বসে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, এই প্রত্যাশা তার। এবং তিনি এটাও বলেছেন যে একটি দল এরই মাঝে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। একটি দল বলতে তিনি মূলত জামাতকে বুঝিয়েছেন। জামাত এর মাঝে বিএনপিকে বলেছে যে সব যা হয়েছে সব ভুলে যান, আসেন আমরা আলোচনায় বসি। আলোচনায় যে আর কতকাল হতে থাকবে সেটা একটা অনন্তকালের ব্যাপার বোধহয়। যাই হোক, সরকার রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিল এই খবরটা, এই সামান্য খবরটা জানানোর জন্য ঘটা করে সাংবাদিক সম্মেলন ডাকা হলো যমুনাতে, এবং সাংবাদিকরা সমস্ত লাইভ টেলিকাস্টের যন্ত্রপাতি নিয়ে যমুনাতে চলে গেলেন। সেখানে একটা কাগজ পড়ে শোনানো হলো যে 7 দিন রাজনৈতিক দলগুলো আলোচনা করুক, আলোচনা করে আমাদেরকে জানাক, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। মজার ব্যাপার হচ্ছে দৈনিক আমার দেশ বিশেষ করে, সাথে আরও কিছু গণমাধ্যম যে তথ্য দিচ্ছে সেই তথ্যগুলো বেশ ইন্টারেস্টিং। সেই তথ্য যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের আজকের মিটিংয়ের আগে আরেকটা মিটিং হয়েছে, একাধিক মিটিং হয়েছে এর আগে। সেই মিটিং থেকে 4 জন উপদেষ্টাকে, আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছার জন্য। এবং জামাতের পক্ষ থেকে আমার দেশকে এটা নিশ্চিতও করা হয়েছে যে তাদের সঙ্গে সেটাকে ইনফরমাল আলোচনা বলেছেন তারা, যে তাদের সঙ্গে ইনফরমাল আলোচনা হয়েছে, সেটা নিয়ে বলার কিছু নেই। তার মানে উপদেষ্টারা জামাত এবং বিএনপির সঙ্গে, এনসিপির সঙ্গে আলোচনা করেছেন।
আলোচনা করেছেন। ওদিকে উপদেষ্টা পরিষদেও বেশ কিছু সিদ্ধান্ত হয়ে গেছে, যেটা আমার দেশ বলার চেষ্টা করছে। আমার দেশ তাদের রিপোর্টে বলছে যে উপদেষ্টা পরিষদে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন দিনে। অর্থাৎ জামাতের যে দাবি নভেম্বরে গণভোট চাওয়া, এটা জামাতের আদতে অরিজিনাল দাবি না। জামাত মূলত দর কষাকষির যে রাজনীতি, মানে আগামী নির্বাচনে কতটা সিটে তারা নিরাপদ বোধ করছে, সেই দর কষাকষির কারণেই মূলত এই অবস্থানটা ব্যক্ত করে, এরকম আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। যাই হোক, সরকার আমার দেশের ভাষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে চলেছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকার সব থেকে বড় দুটো সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত মানে ঐকমত্য কমিশন অসাংবিধানিক প্রস্তাবনা সরকারকে দিয়েছে, সেই অসাংবিধানিক দিকে সরকার যেতে চাইছে না। সরকার সংবিধানের মধ্যেই থাকছে। অর্থাৎ আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশন এক ধরনের ক্যাওয়াজ লাগিয়ে তারা বিদায় নিয়েছেন। তারা ঐক্যের কিছুই করতে পারেননি, অনেক কিছু করেছেন, অনেক আলোচনা করেছেন, আলোচনার নামে নাটক করেছেন, কিন্তু শেষবেলায় যে প্রস্তাবনা দিয়েছেন সেগুলো মানে দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যে রেজাল্ট আসলো সেই রেজাল্ট দেননি। তারা তাদের যে প্রস্তাবনা ছিল 84টা প্রস্তাবনা, সেই প্রস্তাবনা গণভোটে যেয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন সেইভাবে করতে হবে এরকম প্রস্তাবনা দিয়েছেন, যেটা হাস্যকর মনে হয়েছে। এবং সেখানে সাংবিধানিক পরিষদকে 270 দিনের যে সময় বেঁধে দেওয়ার কথা, সংসদের মধ্যে আলাদা সাংবিধানিক পরিষদ তৈরি করা এবং 270 দিন সময় বেঁধে দেয়া, যে এই সময়ের মধ্যে জুলাই সনদকে সংবিধানে আনতে না পারলে অটোমেটিকলি সংবিধানে চলে আসবে, এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাও সরকার বাতিল করে দিচ্ছে। এই প্রস্তাবনাও সরকার বাস্তবায়ন করতে চায় না। বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভবও নয়, কারণ সংবিধানের বাইরে যাওয়া সরকারের মানে পক্ষে সম্ভব নয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে আরেকটা প্রস্তাব ঐকমত্য কমিশন দিয়েছে যে সাংবিধানিক আদেশ জারি করবেন সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূস, যেটা এনসিপির দাবি, জামাতেরও দাবি। এই এনসিপি এবং জামাতকে খুশি করার জন্য ঐকমত্য কমিশন যা যা প্রস্তাব করা দরকার সব প্রস্তাব করেছে, কিন্তু এই দাবিও সরকার মানবে না বলে আমার দেশ আভাস দিয়েছে। তারা জুলাই সনদ ব্যাপারে একটা আদেশ জারি করবে, সেই আদেশটা রাষ্ট্রপতির স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশ হিসেবেই জারি করা হবে, অর্থাৎ সংবিধানের মধ্যেই তারা থাকতে চলেছে। যদিও এই আদেশটাকে আইন ভাবার কোনো স্কোপ নেই, এটা সাময়িকভাবে তারা একটা আদেশ জারি করার ব্যাপার তৈরি করবে, যে এই আদেশের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটটাও বর্তমান সংবিধানে নেই, সেই গণভোট সংবিধানের বাইরে হওয়া সত্ত্বেও সেটাই বা তারা কিভাবে করবে, সেটাও একটা বড় প্রশ্ন। যাই হোক, তারপরেও তারা গণভোটের দিকে যাচ্ছে। সেটা হয়তো রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমত্য আছে, মানে যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনেছে সরকার, তাদের মধ্যে যেহেতু গণভোট হওয়ার ব্যাপারে ঐক্যমত্য আছে, সেহেতু আদালতে যাওয়ার ব্যাপার হয়তো তাদের মধ্য থেকে ঘটবে না, এটা বলা যেতে পারে। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গণভোট এবং নির্বাচন, জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে। রাষ্ট্রপতির আদেশেই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে যাচ্ছে সরকার, এবং 270 দিনের যে সংসদকে বাধ্য করার প্রস্তাবনা ঐকমত্য কমিশনের, সেটাও সরকার বাতিল করে দিতে চাইছে। এছাড়া নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপির এবং দলগুলোর যে অবস্থান, সেই ব্যাপারেও ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা, নোট অফ ডিসেন্টকে তারা আমলেই আনেনি, সেটা সরকার আমলে নিয়ে কিভাবে সমাধান করা যায় সেই পথেই সরকার হাঁটছে। তার মানে এই ধাপে আমার মনে হয় যে পুরোটাই বিএনপির জয় হতে চলেছে, যদিও তার ফলে রাজনৈতিক অবস্থান
জামাতের ভিন্ন হবে কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো মানে রাজনৈতিক সমঝোতা কিংবা নির্বাচনে আসন সমঝোতার জায়গাতে বিএনপিকে কিছু ছাড় দিলেও দিতে হতে পারে, সেটা দিয়ে হয়তো বিএনপি এই সিদ্ধান্তগুলো তাদের অনুকূলে নিয়ে যাবে। এরই মাঝে এনসিপি বলেছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে তাদের কোনো আপত্তি নেই। তার মানে এনসিপির যেহেতু আপত্তি নেই, সেহেতু এনসিপি বিএনপির দিকেই গড়ছে এবং তারা যতই বলুক যে তারা এককভাবে নির্বাচন করবে, 300 আসনে প্রার্থী দেবে, এগুলো আসলে বোগাস, এগুলোর কোনো ভিত্তি নেই। তারা বিএনপির সঙ্গেই জোট করতে চলেছে, বিভিন্ন আলামতে সেটাই মনে হচ্ছে। দর্শক, সরকার ভেতরে ভেতরে এতগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে আমার দেশ তথ্য দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার এই পথেই হাঁটবে, অন্য পথে হাঁটার আদতে তাদের কোনো সুযোগ নেই, এবং সরকার এবং দলগুলো শেষ পর্যন্ত এই পথে হেঁটে এই পথেই সবাই মেনে নেবে? কারণ সব পক্ষের মধ্যেই একটা ভয় কাজ করছে, সেটা হচ্ছে যে তাদের অনৈক্যের ফলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এবং আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক বেশি সহজ হতে পারে। আওয়ামী লীগ ফিরে আসলে সব পক্ষেরই যেহেতু বিপদ, সেহেতু ছাড় দিয়ে হলেও সংবিধানের মধ্যে থেকেই তারা সমাধান খুঁজে পেতে চাইছেন। এটাই বোধহয় সর্বশেষ বাস্তবতা। আজকে সংবাদ সম্মেলন থেকে কোনো তথ্য আমরা নতুন কোনো কিছু না পেলেও সরকারের মধ্যেই সিদ্ধান্তগুলো হয়ে গেছে বলে আমার দেশের সম্পাদককে যেহেতু আমরা সরকারের ঘনিষ্ঠ হিসেবেই জানি, তাদের তথ্য ভুল হবার কথা নয় বলে মনে হয়। আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।